আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রবাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা গতদিন আলোচনা করছিলাম, প্রথমে আজ একটু এক ভাই জানতে চেয়েছিলেন, গতকালই রিপ্লাই দেওয়ার কথা ছিল, যাই হোক কোনো কারণে হয়তো বা আমরা সময় মতো না দিতে পারার কারণে আন্তরিকভাবে দুঃখিত। আপনি যে জানতে চেয়েছিলেন যে মালদ্বীপে যেতে কি কি লাগে। অ্যাকচুয়ালি মালদ্বীপে কিন্তু একটা ট্যুরিস্ট কান্ট্রি। মালদ্বীপ ট্যুরিস্ট কান্ট্রি। বাংলাদেশিদের জন্য মালদ্বীপের যে ভিসা, এটা অন অ্যারাইভেল ভিসা, অর্থাৎ আগে থেকে কোনো ভিসা দেওয়া হয় না। এখন আগে থেকে কোনো ভিসা দেওয়া হয় না, তাহলে কিভাবে যাবে? ও দেশে বাংলাদেশ থেকে যে পরিমাণ জনসংখ্যা নিতে চাইছিলেন, যে কাজের উদ্দেশ্যে, সেই কোটা কিন্তু ফুলফিল হয়ে গেছে, কিন্তু এখনও সবাই যাচ্ছে। হয়তো কাজ আছে, আবার অনেকেই যাই এখন পস্তাচ্ছে, ম্যাক্সিমামই পস্তাচ্ছে। কারণ অনেকে আছে না জানি না বুঝে 6-7 লাখ টাকা খরচ করে মালদ্বীপে চলে গেছে। আমি বলবো মালদ্বীপ একটা ট্যুরিস্ট কান্ট্রি। মালদ্বীপ ট্যুরিস্ট কান্ট্রি। আর বাংলাদেশিদের জন্য মালদ্বীপে ওয়ান অ্যারাইভেল ভিসার ব্যবস্থা। তো আপনি ওয়ান অ্যারাইভেল ভিসার যেহেতু ব্যবস্থা, এখানে করণীয় কি? যে আপনি এয়ারপোর্টে যাবেন, টিকিট কাটবেন, ঘোরার উদ্দেশ্যে যাচ্ছেন বা যাই হোক, মালদ্বীপে চলে যাবেন। ওখানে যাওয়ার পরে আপনার ভিসাটা লাগাবে। মালদ্বীপে যাওয়ার পরে ভিসাটা লাগবে। তো ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস নামে যে কাগজটা আপনাদেরকে দেখাইছিলাম, একটা কাগজ আছে ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস। কিন্তু ওই দেশের গভর্নমেন্ট থেকে যাদেরকে ওয়ার্ক পারমিটের জন্য অনুমোদন দিয়েছিল বা অনুমতি দিয়েছিল, সেই কাগজগুলো আমাদের বাংলাদেশে হাই কমিশন বা তার দূতাবাস যেটা আছে সেখানে গেছে। যার পরে আমাদের যে দূতাবাস কর্তৃক এটাকে অ্যাটাস্টেশন করা হয়েছে, অর্থাৎ সত্যায়িত করা হয়েছে, সিল স্বাক্ষর সব আছে। ওই কাগজটা পরবর্তীতে এদেশে চলে আসছে, অনলাইন হয়ে গেছে। তারা অনায়াসে বিএমটি ক্লিয়ারেন্স কার্ড পেয়েছে, এয়ারপোর্টে বুক ফ্লাই গেছে, বিমানের টিকিটে মানে পায়ের পায়ে পা তুলে যেতে পারছে, যাওয়ার সাথে সাথে তারা ভিসা পেয়ে গেছে। ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস এটা কিন্তু এখনও চালু আছে। কেউ কেউ অরিজিনালি দেশ থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিয়ে আসতেছে, আর ম্যাক্সিমাম কী করতেছে, এখান থেকে কাট কপি পেস্ট। কারণ এখন যারা যাচ্ছে সবাই তো প্রসেস একই। কারণ মালয়েশিয়া মালদ্বীপে আপনার বিএমডি ক্লিয়ারেন্স কীভাবে দিল? ভিসা ছাড়া দিল এইভাবে যে আপনি আপনার নিজ দায়িত্বে ক্লিয়ারেন্স কার্ডটা নিচ্ছেন, এটা ভিসা দেখায় না। ওই যে 300 টাকার স্ট্যাম্প, আমি নিজ দায়িত্বে, নিজের টাকায়, নিজের বুদ্ধিতে, নিজের জ্ঞানে, নিজ খরচে মালদ্বীপ যাচ্ছি। আমি এই এজেন্সির মাধ্যমে প্রসেসিং করে মালদ্বীপ যাচ্ছি নিজ খরচে। এই জন্য এজেন্সির আড়াল আসতেছে। আর যদি সম্পূর্ণ আপনি নিজেই অ্যাপ্লাই করেন তাহলে আড়াল আসলো না। অনেক দেশে আছে, যেমন মালদ্বীপ, আপনার ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, তারপরে ইরাক, সাইপ্রাস, তারপরে আপনার বেলারুশ, কঙ্গোতে গেছে অনেকেই এরকম সেম। তারপরে আপনার হলো সুদান, এরপরে কিরগিজস্তান, অনেকে জর্ডানেও যাচ্ছে এইভাবে। তারপরে আপনার ফিজি, ব্রুনাই, ইথিওপিয়া, কম্বোডিয়া, তারপরে আপনার ব্রাজিল, এরকম অনেক দেশে এরকম মানুষ চেষ্টা করেছে, যাচ্ছে। কেউ সফল হচ্ছে, কেউ ব্যর্থ হচ্ছে, কেউ যাই পস্তাচ্ছে। এখন আপনার ভালো আপনার বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ওয়ার্ক পারমিট নেওয়া বা বিএমডি ক্লিয়ারেন্স কার্ড করার উদ্দেশ্য কি? ওই দেশে কাজ করতে যাব, তাই না? তো আপনি যখন ভিসাটা নিশ্চিত না হলেন, কাজটা যদি আপনি আপনার এগ্রিমেন্টটা ঠিক মতো না হয়, তো আমি বলবো মালদ্বীপে আপনি ট্যুরিস্ট ভিসাই যান। তাহলে যাচ্ছেন যেহেতু সুরাই পথেই বলা যায় এক পর্যায়ে, বা আপনি যাচ্ছেন ট্যুরিস্ট হিসেবেই, তাহলে 6-7 লাখ টাকা কেন খরচ করবেন?
ট্যুরিস্ট ভিসায় যাতে যেতে হয় আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেন অনলাইন করে, যে সেখানে যে অ্যাপ্লিকেশন করার যে ওয়ে আছে ওইতে অ্যাপ্লিকেশন করেন, বিমানে টিকিট কাটেন, আপনি নিজেই ম্যান পাওয়ার ফাইল ওঠান, 3 দিনের ট্রেনিং করেন, পিডিও ট্রেনিং। আর পিডিও ট্রেনিংটা না করলে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হবে না। কারণ পিডিও ট্রেনিংটা কেন বাধ্যতামূলক করা হয়েছে? আপনারা যারা বিদেশ যান, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আপনাদের 1001টা অভিযোগ, মানে যে সকল সমস্যা অলরেডি সমাধান করা হয়েছে, সরকার যে বিষয়গুলোতে অলরেডি কনসার্ন এবং যে সকল সুযোগ সুবিধা নিশ্চিত অলরেডি করে দিয়েছে, সেটাও দেখি আমি অনেক সময় ফেসবুকে, ইউটিউবে এই সম্পর্কে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, জানতে চাচ্ছে, এই দাবি দেওয়া চলতেছে। অনেক দেশ থেকে এরকম উঠতেছে শ্রমিক ভাইরা যারা আছে বিদেশে। অ্যাকচুয়ালি কি জানেন, যে মিসকমিউনিকেশন বা প্রপার তথ্য তাদের কাছে নাই। আপনারা জেনে খুশি হবেন, যখনই যে সমস্যা আপনারা তুলে ধরেছেন, সরকার সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে ওই বিষয়ে ভালো কি পরিবর্তন আনা যায় বা করা যায় আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য, সরকার অলওয়েজ এই ব্যাপারে কনসার্ন। বিএমইটি, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ওয়েজনাস কল্যাণ বোর্ড, মন্ত্রণালয় অর্থাৎ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অলওয়েজ কনসার্ন যে কিভাবে আমার দেশের নাগরিক যারা বিদেশে একটু উন্নত জীবনযাপন বা ভালো ইনকামের আশায় বিদেশে যাচ্ছে কাজের উদ্দেশ্যে, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, এদেরকে কিভাবে সম্মানিত করা যায় বা সম্মানের সাথে রাখা যায় বা এদের সর্বোচ্চ অধিকার কিভাবে নিশ্চিত করা যায়, এই ব্যাপারে অলওয়েজ কনসার্ন। এবং তারা যেন কোনোভাবে মানে প্রতারিত না হয় বা বিরক্ত না হয়, ডিস্টার্ব ফিল না করে, তাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়। কিন্তু আমরা কেউ সেটা জানি না, জানতে চাই না, মানে শিখলাম কোথায়, ঠেকলাম যেখানে। তো এইবারই এখন ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স যাই নেবে না কেন, তাদেরকে এই ট্রেনিংটা বাধ্যতামূলক করা হয়েছে। কারণ কি, বাধ্যতামূলকভাবে আপনাকে এই ট্রেনিংটা করতে হবে, কারণ বাধ্যতামূলকভাবে আপনাকে শেখাই দেওয়া হবে। এরকম একটা পুরো খবর এসেছিল, যেটা ভাই বোনেরা ওই দিন ছিলেন, ওই যে এখানে একজন আসলো, যে মানে একটা অভিযোগ করলো যে আমার অমুক তো এখানে ট্রেনিং করে নাই, সার্টিফিকেট পাইছে, তো কি হয়েছে কি, পরে বললো কি জান ভাই, সত্য কথা বলতে কি, যে উনি হলো মনে হয় ওই যে কি করছিল, মনে হয় যে একজন জোন কিনেছে, সে নিজে যাই আছে না, জোন কিনে একজনে বসায় রাখছে, তথ্য দেয়, ঘোরাঘুরি করে যাই যাই বসে পড়ে। তো এটা কি আপনি নিজেকে খুব চালাক মনে করলেন? অনেক কিছু শিখে গেছেন। কারণ সরকার এটা বাধ্যতামূলক করলো আপনাকে শেখানোর জন্য, এই তথ্যগুলো জানানোর জন্য। তো জোন কিনে যাবেন বসায় রেখে আপনি মনিটরিং করলেন বাইরে, এই টাইমটুকু ওখানে বসতেন, তার জন্য দাম তো বাঁচত। আপনি সরকারকে ছোট করলেন না। আপনি কি মানে আপনি ক্রাইমের কোন পর্যায়ে পৌঁছায় গেছেন, এটা কি কল্পনা করছেন? নিজের খুব ক্রেডিট দেখালেন যে আপনি খুব বেশি সচেতনতা বা অনেকে, এটা ঠিক না। আসলে যাদের জন্য আপনার যদি কিছু তথ্য, আপনারা যে ট্রেনিং করছেন, অনেক কিছু শিখছেন না, জানছেন না, এগুলো কি আমাদের উপকার আসবে না? ভাই তো এর আগে বিদেশ করে আইছেন, এই বিষয়গুলো কি জানতেন? একটা যে এই সুযোগ সুবিধা আপনাদের আছে, জানতেন না, তাহলে জানলেন না। তো সরকার এগুলো করছে এই জন্য আপনাদেরকে জানানোর জন্য, যে আপনারা যেন প্রতারিত না হন। এখন ট্রেনিং এর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন দেশে যেতে গেলে কি কি লাগে, কোন দেশে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো করা বাধ্যতামূলক, এয়ারপোর্টে কোন কাজগুলো আমরা করব, এয়ারপোর্টের বাইরে কোন কাজগুলো করতে হবে, ঢোকার সময় কি কি নিয়ে আমরা ঢুকতে পারবো, এয়ারপোর্টে আমরা কোন কোন জিনিসগুলো এয়ারপোর্ট ক্রস করাতে পারবো, যে দেশে যাচ্ছি সেই দেশের কি কি জানতে হবে, সে দেশের আমি গতদিন আলোচনা করছিলাম, ওই দেশে প্রতিটা দেশের কিছু রুলস আছে, আইন আছে, সে আইনগুলো আপনাকে মানতে হবে, দেশের আইন, তাই না? তো এই বিষয়গুলো এক এক দেশের এক এক, এই যে তথ্যগুলো যখন দেওয়া হয় ভিডিও ট্রেনিংয়ে, আপনারা যখন এই বিষয়গুলো মানবেন, তাহলে ওই দেশে তো আপনারা ভালোভাবে থাকতে পারবেন। তো বেসিক্যালি আপনি যখন কোনো দেশের ভিসা নেবেন, ওই দেশটা আসলে কি কেন্দ্রিক, বা ওই দেশের সাথে আমাদের শ্রম আইন নীতি বা আমাদের শ্রমিক নেওয়ার কোনো কন্ট্যাক্ট আছে কিনা, বা তারা আমাদের সাথে শ্রমিক আমাদের কাছ থেকে নেয় কিনা, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আর সব থেকে যে বিষয়টা ইম্পর্টেন্ট, আমরা ম্যাক্সিমামই দেখেছি এই ধরনের কান্ট্রি যেগুলোতে আমাদের শ্রমিক যাওয়ার ব্যাপারে খুব ক্রাইম হচ্ছে বা হয়, সেটা কি কারা করে জানেন?
কোনো বৈধ আরএলধারী রিক্রুটিং এজেন্সি কিন্তু এই ভুলগুলো করে না, বা তারা করা মানে কোনো অপশনই নাই। কারণ তাদের অনেক টাকা দিয়ে একটা লাইসেন্স নিতে হয়। আপনার এই 2-1 লাখ টাকা দুর্নীতি করে তার কোটি টাকার লাইসেন্স সে খোয়াবে, তার সম্মান খোয়াবে না। অ্যাকচুয়ালি বিদেশে লোক পাঠানোর জন্য এক হচ্ছে আপনি নিজে মামু চাচা খালু ধরে ভিসা আনতে পারেন, কিছু কিছু দেশ, সব দেশে না। আবার কিছু আছে অনলাইনে নিজে অ্যাপ্লিকেশন করে ভিসা নিয়ে আসতে পারেন নিজের যোগ্যতা বলে। আর কিছু হয় দালাল বা আপনার এজেন্সির মাধ্যমে, যে এজেন্সিগুলো কি ট্রাভেল এজেন্সি বা অন্যান্য বিভিন্ন সংস্থা, এদের মাধ্যমে ভিসা আপনি আনতে পারেন। এখন রিক্রুটিং এজেন্সি আছে বৈধ, বাংলাদেশ গভর্নমেন্টের অনুমোদিত, তারা বলতে পারেন বাংলাদেশ গভর্নমেন্টের সন্তান, এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সন্তান, কারণ তাদের হাত ধরে তাদের হলো অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু যে ট্রাভেল এজেন্সি, আপনার ভিসা যদি ট্রাভেল এজেন্সি এনে দেয়, ট্রাভেল এজেন্সির কাজ কি? বিমানের টিকিট সরবরাহ করা, বুকিং দেওয়া, টিকিট সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করা, তাই না? কিন্তু রিক্রুটিং এজেন্সি কিন্তু আপনার যে দেশে তার কাজের অনুমতি আছে বা দেশের লোক পাঠানোর অনুমতি আছে, তারা সকল সময় সেই দেশের সার্চিংয়ের উপর থাকে কোথায় কিছু লোকের একটা অনুমোদন বা অর্ডার নিয়ে আসা যায়। তো ওই অর্ডারে যখন আপনি যাবেন, যেই কাজ পাবেন, কারণ তার তো ওই কাজের অর্ডারই নেওয়া আছে। কারণ 10,000 লোকের অর্ডার আছে, 20,000 লোক পাঠাই, তাহলে কি বাকি 10,000 পাবে? পাবে না। অথবা ওই কাজটাই 10,000 লোকের কাজ 20,000 লোকের ভাগ দিয়ে করাইলো, বেতন সহ অর্ধেকে চলে আসলো, তাই না? বিষয়টা এরকম হবে না? তাহলে আপনাকে বুঝতে হবে বিদেশ যাওয়ার ব্যাপারে ভিসাটা কিভাবে কালেক্ট করতে হবে। আপনার বিদেশ যাওয়ার ব্যাপারে আপনি ভিসাটা কিভাবে কালেক্ট করবেন, যে নিজে কালেক্ট করতে পারতেছেন নাকি ট্রাভেল এজেন্সির মাধ্যমে করবেন না রিক্রুটিং এজেন্সির মাধ্যমে করবেন। যখন আপনি কাজের উদ্দেশ্যে যাবেন, আমি বলবো যে হয় আপনি নিজে যদি কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করেছেন, ইন্টারভিউ দিয়েছেন, প্রপার গাইডলাইন মেনে আপনার যাবতীয় প্রসেস সব কিছু হয়েছে, দেন আপনি ভিসা হাতে পেয়েছেন, ভিসাটা সঠিক, সব কিছু সঠিক, তাহলে আপনি যান। কোনো টাকা পয়সা লাগে নাই, বা লাগলেও সেটা একটা সহনীয় পর্যায়ে বা একটা লাঞ্ছম অ্যামাউন্ট। কারণ যেহেতু নিজে ভিসা কালেক্ট করেছেন নিজের যোগ্যতা বলে, কিন্তু তো টাকা খরচ হওয়ার কথা না, সর্বোচ্চ বিমানের টিকিট লাগতে পারে বা ভিসা ফিসটা জমা দেওয়া লাগতে পারে। সেখানে যদি হিউজ টাকা লাগে তাহলে তো এটা কারাপশন, তাই না? আবার পাশাপাশি ট্রাভেল এজেন্সি বা কিছু ট্যুর গাইড, তারা বিদেশের লোক ঘুরতে নিয়ে যায়। এখন ঘুরতে যাওয়ার জন্য বিভিন্ন প্যাকেজ আছে। আবার নিজে যখন সরাসরি ঘুরতে যাচ্ছেন বা বিজনেস কাজে যাচ্ছেন, তার জন্য আলাদা অ্যাপ্লিকেশন করে ওই দেশে ঢোকার ব্যবস্থা আছে। তো সেগুলো নিজে নিজেই করেন। সেগুলো ট্রাভেল এজেন্সি ধরে, যেখানে 1.5 লাখ টাকায় চলে যাওয়া যাচ্ছে, ইজিলি ঘুরে খেয়ে চলে আসা যায়, সেখানে কেন 7 লাখ টাকা 6 লাখ টাকাতে যাবেন? ওটা বিষয়টা হাস্যকর না? আপনি মালদ্বীপে একটু স্টাডি করেন, দেখেন যেতে টিকিট পড়া কত বা যেতে আনুষঙ্গিক খরচ কত। আমি বলবো ওই দেশে আপনি যাওয়ার সময় $2-3 হাজার পকেটে করে ভরে নিয়ে যান। ওই দেশের এয়ারপোর্টে এইভাবে 2 হাতে ডলার উড়াবেন। উড়াবেন মানে কি সিরায় ফেলানো না, নিজের হাতে এইভাবে দেখাবেন যে আছে আমি ঘুরতে আসছি। যাই বলবেন তোমার হাতে দেশে 5 স্টার হোটেল কয়টা আছে, এই মানে সার্ভিস আছে কিনা, তাহলে আমি ঢুকবো না, অন্য দেশে যাই ঢুকবার চেষ্টা করব, বা অন্য দেশে আমি ঘুরতে আসছি যাব। দেখেন না স্যার আসেন, কত ভালো সার্ভিস, আপনার দেশে বস বস করে রাখবে। কারণ কি, তার তো টুরিস্ট কান্ট্রি, আপনি যাচ্ছেন খরচ করতে, মানে তার জন্য একটা তার দেশের জন্য অনেক বড় অর্জন না, বা ইনকামের একটা সোর্স না আপনি। তো সে কি আপনাকে হেলায় দিবে? তা আপনাকে তো অনস্ট্যান্ট সে ভিসা দিয়ে দেবে। মালদ্বীপের স্টাম্পিং ভিসা, পাসপোর্টে স্টিকার দেয়, সে কিন্তু সেটা কোথায়? ওই দেশে এয়ারপোর্ট পৌঁছানোর পরে যখন আপনি এয়ারপোর্ট ক্রস করবেন, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইনস্ট্যান্ট ওটা দিয়ে দেয় স্টিকার, তাই না? তো ওয়ার্ক পারমিট, যারা কাজের উদ্দেশ্যে যাবে তাদেরকে তো ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস, ওটা কিন্তু ভিসা না, এটা দিয়েছে। তো আপনি টুরিস্ট কান্ট্রিগুলোতে তো সেইভাবে ঢুকতে পারতেছেন, তাহলে দরকার কি? আবার আমি সবাইকে অনুরোধ করব, বিদেশে আপনার যোগ্যতা থেকে যদি অনেক উপরের লেভেলের কোনো কাজের অভাব পান, বা আপনাকে অনুরোধ করা হয় বা ওইভাবে মানে কারণ বুদ্ধি দেওয়া হয়, আমি বলবো নিজের যোগ্যতার বাইরে যে এমন কোনো লোভে পড়বেন না যেটা আসলে বাস্তব না, তাই না? তখন কিন্তু আপনি প্রতারিত হবেন। তো আপনাকে বাস্তবতার ভিতর দিয়ে থাকতে হবে। যে এই যেমন বললাম আপনার এলো কম্বোডিয়া,
সেখানে কিন্তু ক্যাসিনো খুব স্ট্রংলি চলে। হ্যাঁ, অনেকের আছে এখান থেকে নিয়ে যাচ্ছে ভালো বেতন, হাই বেতন, অমুক যায় থাকতে হবে, থাকা খাওয়া সব যত খাই পারো, বিশাল প্রফিট স্যালারি। এরা কিন্তু প্রথম 2 মাস 6 মাস ইনকাম করে, কিন্তু ওই যে ক্যাসিনো বোর্ডের ওখানে দেখাশোনা করে, তাদের আপ্যায়ন করাইতে করাইতে কখন সে যে নিজেই ক্যাসিনোর ভিতরে ঢুকে গেছে জানে না, উল্টো পিঠে মাটি বিক্রি করে সে ওখানে যায় আবার ক্যাসিনো খেলতেছে, এ করতেছে তা করতেছে, উল্টো তাকে আরো টাকা দিয়ে পরে নিয়ে আসে লাগে। তো আপনি যে দেশে যাচ্ছেন সে দেশে কি কি কাজ আছে, অ্যাকচুয়ালি কাজ আছে কিনা, বা আপনি যার মাধ্যম দিয়ে যাচ্ছেন কিনা সে অ্যাকচুয়ালি এই কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট পারসন কিনা, আমি কয়েকটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি, তাই না? তো বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। যখন কোনো ভাই ব্রাদার কাউকে উপদেশ দেবেন, পরামর্শ দেবেন, এই বিষয়গুলো মাথায় রেখে দেবেন। বা আপনারা যদি ওখান থেকে কোনো আরো ভালো কোনো দেশে যেতে চান, দেখবেন যে আপনি যে কাজ জানেন বা আপনার যোগ্যতা বলে ওই ধরনের রিলেটেড বা ওই ধরনের পরিবেশের বা ওর সম ক্যাটাগরির কোনো কাজ পাচ্ছেন কিনা। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম, অস্ট্রেলিয়ায় যাবে, ভিসার ফিঙ্গার দিতে আসছে। অ্যাকচুয়ালি ভিসার ফিঙ্গার কোথায় হয় আপনাকে জানতে হবে। আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড কাদের হয়, বা কাজের উদ্দেশ্যে যারা যায় তাদের, তাই না? এখন ভিজিট ভিসায় যারা যায় তাদের কি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে? আসলে এটা আমরা জানি তো, তাই না? কিন্তু আপনি যখন মালদ্বীপ যাচ্ছেন, মালদ্বীপ কি অনেক ইনস্ট্যান্ট কি আপনার ভিসা দিচ্ছে? তো আপনি তো যাচ্ছেনই ভিজিট ভিসায় বা এন্ট্রি পারমিট নিয়ে, তাই না? ওয়ার্ক পারমিট, এন্ট্রি পাস। জি। তো আবার আবার আদারওয়াইজ অথবা ভিজিট ভিসায় কোনো কোনো রাষ্ট্রে আপনি ঢুকতেছেন, কারণ কি সে দেশে শ্রমিক নেওয়ার কোনো আইন বা নীতিমালা নাই, কিন্তু তাদের প্রয়োজনে তারা হয়তো মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে বা কোনো কারণে তারা প্রসেস করতেছে, কিন্তু আগের থেকে ভিসা লাগানোর অপশন পাচ্ছে না দেখে ভিজিট ভিসায় যাওয়ার পরে তারা কাজের সুযোগ দিচ্ছে, তাই করতেছে, অনুমতি নিচ্ছে সেখানে, বা ইমার্জেন্সি নিয়োগ দেখাই তাকে নিচ্ছে। অনেকগুলো ওয়ে তো আছে, ক্ষেত্র আছে, এই বিষয়গুলোর ভিতরে যাচ্ছে। তো তাদের ক্ষেত্রে ম্যান পাওয়ার হচ্ছে কিভাবে? ওই যে আমি বললাম, আমি নিজ জ্ঞানে নিজ দায়িত্বে নিজের টাকায় নিজের স্টেটমেন্ট দেওয়া, লিখিত স্টেটমেন্ট দিচ্ছেন 300 টাকার স্ট্যাম্পে। এখন কেউ যদি এই ফয়দা লুটতে চাই, কে ফয়দাটা লুটবে? কোনো রিক্রুটিং এজেন্সি না, হয়তো কোনো থার্ড পার্টি আপনার এইটা বেনিফিটটা লুটবে এভাবে যে ভাই এই কাগজ দিলাম, এটাই অরিজিনাল ডকুমেন্টস, আপনি যদি ম্যান পাওয়ার হয় তাহলে আমাকে টাকা দেবেন, নাই দেওয়া লাগবে না। ম্যান পাওয়ার তো এমনি হবে, এর সাথে তো আপনার বিষয় সঠিক কি না এর তো কোনো সম্পর্ক নাই, কারণ আপনি নিজেই নিজের দায়িত্ব নিয়েছেন। যদি আপনি বলতেন যে না আমি নিজ দায়িত্বে যাব না, আমার বিষয় সঠিক হইলে আমি যদি অরিজিনালি ওই দেশে এই কাজের জন্য যেয়ে থাকি তাহলে আমি ম্যান পাওয়ার করবো, আদারওয়াইজ করবো না। তো তখন যদি আপনি সাই না দিতেন বা এই ধরনের অ্যাপ্লিকেশন না করতেন তাহলে হয়তো আপনার হতো না। তা আপনি তো আপনার প্রয়োজনে বা আপনার ভিসার কারণে সেটা করতেছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি ফ্রি যান বা কোনো খরচ না থাকে তাহলে এরকম লিখিত দিলে কোনো সমস্যা নাই। কিন্তু 6-7 লাখ টাকা দিয়ে যাচ্ছেন, কিন্তু তার কোনো এভিডেন্স থাকবে না, আবার আপনি দায়ভার স্বীকার করে নিচ্ছেন যে এটার কোনো এজেন্সি বা যার মাধ্যমে যাচ্ছে তাকে কোনো অভিযুক্ত করব না, সে তো টাকা ঠিকই নিয়ে নেবে, এরপরে তো আপনি কারোর নামে অভিযোগ দিতে পারবেন না, হাই করা ছাড়া তো উপায় থাকবে না। তো অবশ্যই সে বিষয়টা আপনারা যাচাই করবেন। বিষয় যাচাই করার তো অনেক ওয়ে আছে, অনেক ব্যক্তি তার দক্ষতা বলে, যোগ্যতা বলে বা অভিজ্ঞতা বলে অনেক সময় অপশন দেয় যে ভাই মোটামুটি ধারণাটা দিতে পারবো, তো তার কাছে যান না কেন, বা সহসা আপনার এম্বাসিতে যান না কেন, বা ভিএফএক্স গ্লোবাল গুলশান 2 আছে, অনেকেই তো আমার কাছে আসে অফিসে অনেকে হোয়াটসঅ্যাপে পাঠায় যে ভাই আমার ভিসাটা একটু দেখে দেন, যে ভিসাগুলো অনলাইনে আমি পাই গভর্নমেন্ট ওয়েবসাইটে থেকে, বলি ভাই আপনার ভিসাটাই ওই দেশের গভর্নমেন্ট ওয়েবসাইটে আছে। আমি তো বলতেছি না যে সঠিক না নকল আছে, তো গভর্নমেন্ট ওয়েবসাইটে যদি থাকে যে ভিসাটা, গভর্নমেন্ট ওয়েবসাইটে তো কোনো নকল ডকুমেন্টস থাকবে না। কিন্তু যদি গভর্নমেন্ট ওয়েবসাইটে না পেয়ে, আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, যদি গভর্নমেন্ট ওয়েবসাইটে আমি ভিসাটা না পেয়ে অন্য কোনো ওয়েবসাইটে পাই, তাহলে কোনো বেসরকারি ওয়েবসাইটে বা কোনো মানে ব্যক্তি সৃষ্ট বা আপনার করাপশন করার জন্য কোনো ওয়েবসাইট খুলে নিয়েছে সেই ওয়েবসাইটে পাই, তাহলে তো সেটা লিগাল ভিসা না বা লিগাল ডকুমেন্টস না, তো সেটাকে তো আমি ওইভাবে দিতে পারি না। আবার দেখেন এখানে বিষয় থাকে যে আপনি যখন বিদেশে যাচ্ছেন
বা বিদেশ থেকে আসতেছেন, তো আপনি কোন ওয়েতে গেছিলেন বা কোন ওয়েতে আসতেছেন, এই বিষয়গুলো কিন্তু খুব খেয়াল রাখতে হয়। আমি যে কারণে আপনাদেরকে এই প্রতিদিন একটা একটা বিষয়ের উপর আলোচনা করি। যেহেতু এক ভাই জানতে চাইছিলেন মালদ্বীপের ব্যাপারে, এই জন্য আমরা মালদ্বীপ সম্পর্কিত পাশাপাশি আরও কিছু কান্ট্রি বললাম, যাদের নাম বললাম। এই দেশগুলোতে আপনার ভিসা ছাড়াও যাওয়া যাচ্ছে। আপনার কিভাবে ট্যুরিস্ট হিসেবে বা বিজনেস পলিসি বা সেখানে একটা অ্যাপ্লিকেশন করে, তার জন্য আপনি ওইটার বলে ওই যে ওই দেশে ঢোকার জন্য একটা দরখাস্ত করেছেন, সেই দরখাস্তের অনুমোদন দিয়েছে, অথবা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন, এখন আপনি যাবেন, টিকিট কাটছেন বা টিকিট কাটবেন, আপনি ম্যান পাওয়ারের জন্য অ্যাপ্লাই করেছেন ট্রেন করে, এই জন্য আপনাকে হয়তো তারা দিচ্ছে। তো অ্যাকচুয়ালি ওই দেশে বাংলাদেশের শ্রমিকদের কাজ করার পারমিশন আছে কিনা, বা ওই দেশে আপনি কাজ করতে পারবেন কিনা, বা আপনার ক্যাপাসিটি আছে কিনা, বা নিজের পরিচিত কেউ আছে কিনা, বা যে কাজ দেবে সে অ্যাকচুয়ালি দিতে পারবে কিনা, এই বিষয়গুলো আগে কনফার্ম হবে। প্রয়োজনে এই ধরনের কান্ট্রিতে যাওয়ার ক্ষেত্রে আমি বলবো যে যৌথ অ্যাকাউন্টে টাকা রেখে যান, একটা নির্দিষ্ট ব্যাংক খুলেন, তার সাথে লিখিত স্টেটমেন্ট নেন, এটা লয়ার নেন, প্রয়োজনে 2-3 হাজার টাকা খরচ করে 8-10 লাখ টাকা সেফটির জন্য। যদি আরো 5,000 টাকা এক্সট্রা যায়, আমি এটাকে খারাপ বলবো না, বলবো অবশ্যই সেটা করবেন, তাই না? কারণ আপনি ওই 5,000 টাকা খরচ করছেন দেখে আজকে আপনার 7 লাখ টাকা সেফ। আপনি যখনই এইটা নিয়োগ দিচ্ছেন, তার মানে কি আপনি কিন্তু সেফ থাকলেন। ওই দেশে যাওয়ার পরে যদি কাজ পান, তারপর টাকা নিল, কিন্তু ওটা এবার দিল, তখন তো আপনার আপত্তি নাই, আপনি যান বেশি টাকায়, সমস্যা নেই তো। কিন্তু যে উদ্দেশ্যে যাচ্ছেন সেটা যদি না হয়, আর ফেরত আসা লাগছে, কাজ পাচ্ছেন না, হয়রানি হচ্ছেন, ওকে না খেয়ে থাকলে মাঝে মাঝে যখন শুনি যে অমুক দেশে আমাদের বাঙালি ভাইরা কাজ না পেয়ে বা না খেতে পেরে অনেক কষ্টে আছে, খুব খারাপ লাগে। এটা কাদের ভুল? সরকারের ভুল। সরকার নিষেধ করলেও তো আপনারা চলে যান। সরকার তো একটা প্যারামিটার দিয়ে দিয়েছে যে আপনারা এর বাইরে যেন না বা এটা করেন না, মনিটরিং সেল আছে। আপনি আপনার নিজের ইয়েতে আপনি কনফিডেন্স নিয়ে সেখানে সরকারকে ওভারলুক করে নিয়ে চলে যাচ্ছেন। তো এটা তো আপনার ওভার কনফিডেন্সের ফলে এটা করতেছে। আপনি কাজ না নিয়ে কেন যান? ওই দেশে যাবেন, যাওয়ার পরে একটা কাজ হবে বা কাজ দেবে বলেছে, কন্ট্রাক্ট পেপার সাইন না করে আপনি কেন যান? আর কন্ট্রাক্ট পেপার সাইন করার সময় আল্লাহর রহমতে তো কেউ পড়েন না। এগুলো তো জানতে হবে। ভিডিও ট্রেনিং কিন্তু এইসব কারণে, যে কোন দেশে যেতে পারবেন, কোন দেশে যাওয়া যাবে না, যেতে গেলে কি কি কাজ করতে হয়, কোন বিষয়গুলো অবশ্যই আপনার হলো ট্রেনিংয়ের ক্ষেত্রে আপনার শিওর করে দিয়ে দেয় যে কোন কোন বিষয়গুলো করা যাবে না, কোন কোন বিষয়গুলো করতে হবে, পাসপোর্টটা কোথা থেকে বানাবেন, কীভাবে বানাবেন, কোথায় যাবেন, অ্যাপ্লিকেশন কোথায় করবেন, ভিসা কোথা থেকে পাবেন, আমাদের আরএলধারী রিক্রুটিং এজেন্সি বা বৈধ এজেন্সি কোনগুলা, সেগুলো কোথায় পাবেন। আমি গতদিন আলোচনা করেছিলাম যে এলএমএস ডাটা যেখানে আছে ওইপি প্ল্যাটফর্মে, সেখানে গেলে কিন্তু কতগুলো রিক্রুটিং এজেন্সি বৈধ আছে বা রিক্রুটিং এজেন্সিগুলো জানা যায়, বা কী কী কাজ বাংলাদেশে আছে, মহাদেশে কয়টা কাজ অনুমোদন আছে, A to Z সবই কিন্তু ওখানে পাবেন। সরকার আরও সহজ করেছে, নতুন যে সফটওয়্যার, নতুন যে সিস্টেম, অনেক আপডেট, অনেক কারণে স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে এটা করা হয়েছে। আমি ভিডিও দিয়েছি কীভাবে রেজিস্ট্রেশনটা করবেন, কীভাবে কী করবেন, কই আপনারা তো দেখেনও না ঠিক মতো। প্রচার করলেও তো কেউ কই একটা ভালো জিনিস পাইলে তো শেয়ারও করেন না। আমি তোকে শেয়ার দিতে বলি না, কারণ আমি করছি যদি কেউ এই বিষয়ে প্রশ্ন করে, কারণ আমার গলার সমস্যার কারণে, তখন বলবো যে ভাই এইটা একটু দেখতে পারেন, আপনার সমস্যাটা সমাধান হবে। কারণ অনেকে ফোন দেয় সেই সময়, আমি তো এমনি বিজ্ঞাপন দিচ্ছি না, প্রচার করতেছি না, আপনারা তো দেখতে পারেন, তো দেখেন না তো, বা যে পরামর্শ চাইলে যে ভাই এগুলো দেখতে পারেন, আপনার উপকার আসতে পারে, তো এমন তো কাউকে দেখি না। ঠিক গান বাজনা হলে তো ঠিকই শেয়ার, বন্ধু বান্ধব যা আছে করে সবাইকে, অমুক তারিখে অমুক জায়গায় এই প্রোগ্রাম চলো যেতে হবে, অমুক পার্টি, অমুক পিকনিক, সবই তো শেয়ার করেন। একটা ভালো জিনিস পাইলেও তো শেয়ার করা উচিত। হয়তো বা খারাপ বা উপকার আসে না, এই জন্য করেন না, সেটা আলাদা বিষয়। তো আসেন যে আপনার এই কারণে যে ভিডিও ট্রেনিংটা যেই করেছে না কেন, সে কিন্তু এর জন্য কৃতজ্ঞ, এবং সে কিন্তু স্বীকার করতে বাধ্য হয়েছে না অ্যাকচুয়ালি কিছু শিখেছি। তো সরকার, আপনার সরকারের তরফ থেকে বা আমাদের ওয়েজনার্স কল্যাণ বোর্ড মন্ত্রণালয় বা আমাদের বিএমইটি, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সবাই সমন্বিত রূপে আমাদের টিটিসি সেন্টারগুলো জেলাভিত্তিক বা ওই থানাভিত্তিক অনেক ইয়ে আছে, প্রত্যন্ত অঞ্চলেও সরকার এগুলো নিশ্চিত করেছে। এগুলো দিয়েছে কি কারণে? যে মানুষ যেন মোটিভেটেড হয়, যে এত দূরে যাই করতে করবে না, যেন ঘরের ঘরে
কর্নারে নিয়ে যাই আপনার ট্রেনিং সেন্টারগুলো দেওয়া হয়েছে। তো আপনারা ট্রেনিং করেন, আগে জানেন, শিখেন, বুঝেন, তারপরে বিদেশ যান, প্ল্যান করেন, চিন্তা করেন বা যান, প্রসেসের ভিতরে যান। আপনারা জেনেও না জানার ভান করেন, জেনেও সেই প্রসেসিংগুলো মানেন না। সমস্যা কি আপনার না আমার? আমি অনেকবার বলেছি যে আপনার বর্তমানে কিছু প্রতারক চক্র সক্রিয়। তো যখন আপনি একটা প্রতারণার উদ্দেশ্যে সে কোনো প্ল্যান প্রোগ্রাম করে, সে কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আমার প্রতারণার জন্য খুব স্ট্যান্ডার্ড মেনটেন করে হাইলি সিকিউর ভাবে হয় আমি যেন ধরা না খাই। তো আপনি তার ইচ্ছা করছে তো যাই হবে, যা কপালে আছে হবে। আপনি কপালে ইচ্ছা করে খারাপ করছেন, আল্লাহর দোষ দেন কেন? সৃষ্টিকর্তার দোষ দেন কেন? আপনার কি বলেছে কেউ যে ওইটা করতেই হবে, তোমার না করলে সমস্যা? ওই দেশে যাওয়ার একজনকে বিশ্বাস করেন কেন? সরকারি অফিসে যান, বিএমইটিতে যান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস প্রত্যেকটা জেলায় আছে, সেখানে যে তথ্য নেন যে আমি এই দেশে যেতে চাই, এই দেশে যাওয়ার ওইটা কি, বা এই দেশে কিভাবে যাওয়া যায়, আমি এই বিষয় বা এইভাবে কিভাবে যেতে পারি, বা কার কাছে গেলে আমি সলিউশন পাবো, তার কাছে যান না। 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা খরচ করতেছেন যেখানে 2 লাখ টাকা লাগে না, আর এই 5-10 হাজার টাকা খরচ করতে পারেন না আজকে একটা ভালো কিছু জানার জন্য। আমি আগেও বলেছি এই যে ট্রেনিংটা আহামরি তো খরচ না। একটা বিএমইটি রেজিস্ট্রেশন করবেন 202 টাকা, ট্রেনিংয়ে ভর্তি হবেন 202 টাকা, বা 206 টাকায় লাগুক, 203 টাকা লাগুক, 404 টাকা বা 6 টাকা, এর বাইরে তো টাকা লাগে না। তো আপনি নিজে পারলেন না, একটা দোকানে যেয়ে বা কারোর সাহায্য নিলেন, সাপোজ 50 টাকা বেশি নিল তার পারিশ্রমিকের জন্য, বা 2-3টা প্রিন্ট আউট বের করে দিল, তার জন্য একটা বিল ধরে সে 100 টাকা নিল, কারো কিছু থাকলো থাকলো। এখন সে যদি আবার 700 টাকা 600 টাকা 500 টাকা নেয়, আমি বললো সে পারবে, তার কাছে যার দরকার নেই, তাই না? এটা লিমিটের ভিতরে যে মানুষকে ঠকাবে না, হয়রানি করবে না বা প্রতারণা করবে না। 200 টাকা খরচ, 202 টাকা খরচ, সেখানে সর্বোচ্চ 50 টাকা 100 টাকা বেশি নিতে পারে, তাই বলে তো আমার নিতে পারে না। আমরা তাকে সেখানে যাওয়ার দরকার কি? আপনি বুঝতেছেন না, ভালো কথা, আপনি চলে আসেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, যেটা প্রত্যেকটা জেলায় একটা করে আছে, সেখানে তো আপনার হলো রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে, সেখানে যে আপনি রেজিস্ট্রেশনটা করে নেন না, তো সর্বোচ্চ আপনার সার্ভিস চার্জ সহ সব কিছু মিলে হয়তো 205 টাকা বা 10 টাকা এরকমই তো খরচ হবে, এর বেশি তো হবে না। আচ্ছা 2 টাকা 3টা খুচরো না থাকলে 5 টাকা নিল, বা খুচরো নয় 10 টাকা নিল, 20 টাকা তো আর নেবে না, তাই না? তা আপনি তো প্রতারিত হবেন না, কিন্তু আপনাকে তো জায়গাগুলো চিনতে হবে, কারা কোন কাজের জন্য নিয়োজিত বা কাদের দ্বারা কোন কাজ হয়, কোন কাজটা কোথায় গেলে করতে পারবো। তো আমরা একটা ভিডিওতে বলছিলাম না যে কখন কোথায় কিসে কার মাধ্যমে বেশ সময় সিলেক্ট করা, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ কাজ, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট পরিমাণ কাজ করতে হবে। সেক্ষেত্রে আমি এই উদাহরণগুলো দিয়েছিলাম যে আমরা যে কাজই করবো না কেন, এই কাজটা অ্যাকচুয়ালি কার বা এই কাজটা করার ওয়েটা কি, হয়তো ওই ওয়েটাকে ঠিক রেখে ওর সাথে আপনি কিছু অলঙ্কার দিতে পারেন যে এই কাজটা এইভাবে করতে হবে, এইভাবে ধরে উঠাইতে হবে। তো আপনার ধরার কৌশলটা হয়তো বা এখানে একটু ভিন্ন হতে পারে, যে হাতটা তো এইভাবে নিতে হবে, সামনে না নিয়ে এই টেবিলে যাতে মনে করেন যে এই জিনিসটা রয়েছে তো এটা ধরতে হবে, আপনি কি পিছন দিয়ে এইভাবে ধরতে পারবেন? কিন্তু সামনেতে ধরতে হবে। এখন আপনি 2 হাত দিয়েও এইভাবে নিতে পারেন, আপনি চাইলে 1 হাত দিয়েও নিতে পারেন, আবার চাইলে আপনি টুক করে নিতে পারেন। কিভাবে নেবেন এটা আপনার নিয়ে, কিন্তু নেওয়ার জন্য একটা ভদ্রতা রয়েছে। ওকে এইভাবে সুন্দর করে ধরলেন, খপ করে ধরলেন, মুট করে ধরলেন, ওই জিনিসটা নষ্ট হতে পারে, আস্তে করে এবার নিলেন। তো আপনি কিভাবে নেবেন এটা আপনার ব্যাপার। তো ওইটা তো জানতে হবে, আগে কোথায় আছে এটা জানতে হবে, তাই না? তো আমি বলবো আপনাদের যে যারা বিদেশ যাওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড, আপনারা অবশ্যই এটা ভালো করে খেয়াল করে শুনবেন। আগেও বলেছি স্পেসিফিকভাবে এই জিনিসটা আমি আবারও ছোট আকারেও দিব। বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই আপনারা আগে একটু এই ব্যাপারে অ্যানালাইজ করবেন, তথ্য উপাত্ত সংগ্রহ করবেন যে অ্যাকচুয়ালি বিদেশ যাওয়ার ওয়েটা কি, আপনি কি উদ্দেশ্যে বিদেশ যাবেন, কাজের উদ্দেশ্যে, ঘোরার উদ্দেশ্যে, চিকিৎসা ট্রিটমেন্ট নিতে, বা স্থায়ী বসবাসের জন্য, না লেখাপড়ার জন্য, নাকি হজের জন্য, না উমরার জন্য, না কী কারণে নিচ্ছেন, এই বিষয়টা, বা ব্যবসার জন্য কিনা, নিয়ে এই বিষয়টাকে কনফার্ম হতে হবে। দেন যদি আপনি এমপ্লয়মেন্ট বিষয়ে যান, তো এই যাওয়ার প্রসেসিংগুলো কী কী,
সেইগুলো জানতে হবে। যেমন আমি সংক্ষেপে বলি, 1 নম্বর হলো কি, আপনার পিডিও করতে হবে, পাসপোর্ট তো মাসবি থাকা লাগবে। তারপরে আপনার পিডিও করতে হবে, পিডিও করার জন্য বিএমইডি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এরপরে কি, কারা এই বিদেশে কাজের উদ্দেশ্যে লোক পাঠায় বা কাদের মাধ্যম দিয়ে বিদেশে যাওয়া যায়, সেটা আছে একমাত্র রিক্রুটিং এজেন্সি, বৈধ রিক্রুটিং এজেন্সি যারা আরএলধারী সরকারি নিবন্ধিত। আর একটা আছে সরকারি এজেন্সি যেটা বয়েসেল, যার মাধ্যমে বিদেশ যেতে কোনো টাকাই লাগে না, তাতে প্রতিনিয়ত নিয়োগ থাকে। আপনারা এই নিয়োগগুলো অ্যাপ্লাই করবেন। যদি এই নিয়োগগুলো অ্যাপ্লাই করেন তাহলে আপনারা বিনা টাকায় বিনা খরচে বিদেশ যাওয়ার সুযোগ পাবেন, সেটাও সরকারের মাধ্যম থেকে নিশ্চিত করা হয়েছে। আর কি করতে পারবেন, এই ভিসা প্রসেসিংয়ের যে ধাপগুলো এইগুলো মেনটেন করলেন, ঠিকমতো ভিসা প্রসেস সব কিছু হয়েছে, সঠিক ভিসাটা পেয়েছেন এবং ভিসাটা যাচাই বাছাই করলেন। এরপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড করার জন্য এর আগে কী কী করতে হবে, আপনি পিডিও ট্রেনিং করেছেন এটা কনফার্ম হতে হবে, আপনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সের আগে যে ফিঙ্গার দিয়েছেন এটা কনফার্ম হতে হবে, কারণ অলরেডি আপনার ভিসাও চলে এসেছে। এখন আপনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। যদি এজেন্সির মাধ্যমে গেলে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করবেন। যদি এজেন্সি না হয় আপনি কোনো নিজে অ্যাপ্লিকেশন করে, ভাই আপনি স্কিল ওয়ার্কার, চাকরি আপনার বিদেশে ট্রান্সফার করতেছে, ওখানে ভালো মাল্টিন্যাশনাল কোম্পানি বা ভালো কোনো অর্গানাইজেশনে আপনার চাকরি হয়েছে নিজের যোগ্যতা বলে, তো তখন আপনি কি করবেন, তো অন স্টাফ সার্ভিস আছে আপনার কাকরাইল বিএমইডি ভবন, যেখানে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হয় বিএমইডি ভবনে, ওখানে গেলে অন স্টাফ সার্ভিস আছে, সেখানে যে যোগাযোগ করতে পারেন যে আমি নিজের ভিসা নিজে নিয়ে এসেছি, এখন কীভাবে ম্যান পাওয়ার করবো, ওখান থেকে ওনারা আপনার পরামর্শ দেবে, তথ্য দেবে, সেখান থেকে আপনি করতে পারবেন। এছাড়া যখন ফিঙ্গার দিতে যাবেন সেখানেও আপনি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যেতে হয়, সেখান থেকে এই তথ্যগুলো আপনি নিতে পারবেন, সেগুলো কালেক্ট করবেন। করে এরপরে কি করলেন, আপনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড করলেন। এর ভিতর দিয়ে আপনি একটা নির্দিষ্ট ভালো সময় বা আপনার যে কাছাকাছি সম্ভাব্য কোনো ভালো একটা ফ্লাইট দেখে আপনি টিকিট কালেক্ট করলেন, দেন আপনি এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা সেরে দেশে চলে গেলেন, কাজ করলেন। কারণ এটা না করে যদি আপনি যাদের অনুমতি নাই বা বাড়ির পাশে দালাল এদেরকে ধরলেন, তাতে তো টাকা বেশি লাগবেই। এখানে আপনি সরাসরি তথ্য নিয়ে যাচ্ছেন, যার বিদেশে লোক পাঠায় বা যে অরিজিনাল কাজ নিয়ে এসেছে বিদেশ থেকে তার মাধ্যম দিয়ে। তার মানে কি, ভাইয়ের মাধ্যম যে 2-3 হাত 5,000 10,000 টাকা করেও তারা যদি প্রফিট রাখে, বিনা টাকায় তো করবে না, লসে তো আর পাঠাবে না। তাও তো 5 হাত যদি হয় 50,000টা সেফ আপনার, সরাসরি যেতে পারেন, এই তথ্যগুলো পাবেন। প্রয়োজনে আমাদের এখানে আপনারা এসেও আলোচনা করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমরা আপনার এই রিক্রুটিং এজেন্সি যে বৈধ কারা বা কারা কোন দেশে লোক পাঠায় এই ধরনের চেষ্টা করব সহযোগিতা করার বা পরামর্শ দেওয়ার। এখানে যে আপনারা আসছেন, কথা বলেন, পরামর্শ নেন, বা আমাদের এখানে ট্রেনিং করতে কোনো টাকা পয়সা খরচ হয় আপনাদের, বা আমি কোনো টাকা পয়সা নিছি, এই অফিস কোনো টাকা পয়সা নিছে, তো ফিরি আমরা আপনাদের যে জনসেবার উদ্দেশ্যে এটা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে চালু করা হয়েছে। পরবর্তীতে আমরা এটা পার্সোনালি এটা চালাই যাচ্ছি, তাই না, যে না এর থেকে মানুষ উপকৃত হচ্ছে, সেবা পাচ্ছে। অনেকেই হোয়াটসঅ্যাপে নক দেয় যে আমার একটু ট্রেনিং সার্টিফিকেটটা ডাউনলোড করে দেন। কই, যারা অলরেডি আমি যাদেরকে ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করে দিয়েছি, কেউ কি বলতে পারবেন, অনলাইনেও যারা আমার ভিডিওটা দেখতেছেন, কেউ কি বলতে পারবেন যে তার বিনিময়ে কারোর কোনো টাকা পয়সা দেওয়া লেগেছে কিনা, বা কারোর কাছ থেকে আমি কোনো বেনিফিট নিয়েছি কিনা? আমি তো কারোর কাছ থেকে কোনো বেনিফিট নেইনি, কিন্তু আমি অবসর সময়ে যদি আমার দ্বারা 5টা লোকের উপকার হয় তো খারাপ কিছু না। 5টা লোক যদি প্রতারিত না হয়, তারা আমার রেমিটেন্স যোদ্ধা, তারা যদি বিদেশ ঠিকমতো যেতে পারে, ভালো কাজ পায়, তারা ওই দেশ থেকে ডলার পাঠাবে, আমার দেশের অর্থনীতির চাকা সচল হবে, দেশের উন্নয়ন হবে। আমার কাজ শেষে অবসর সময় আমরা এখানে আড্ডার মতো করে গল্প করে জিনিসগুলো শিখতেছি। আপনার অভিজ্ঞতা আমি নিচ্ছি, আমার অভিজ্ঞতা আপনি নিচ্ছেন, জাস্ট আনন্দ ঘন পরিবেশে আমরা শিখতেছি। আমার কিছু তথ্য আপলোড দিচ্ছি, আপনারা সেটা দেখতেছেন, বুঝতেছেন, জানতেছেন, সবারই উপকার হচ্ছে। এরকম আপনাদের যাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কেউ কিছু জানতে চান, জানতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ওখানে দেওয়া আছে, বা আমার এখানে কোনো কমেন্টসেও যদি আপনি একটা কমেন্টস করেন, তারপরেও তো আমি রিপ্লাই দিই, ওই রিলেটেড ভিডিও বানাই দিই, তো সেগুলো দেখবেন, আপনি আপনার উপকার হবে। তো এরকম অনেকেই আছেন এই কাজগুলো করেন, তাদের স্বর্ণপন্ন হবেন, ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। তো আমি তাই বলবো যে বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই এই আপনার ভিডিও ট্রেনিংটা করতে হবে, মাস্ট বি। তাহলে A to Z জানবেন। আর যে কাজটা করতে হবে, বিদেশে কাজের উদ্দেশ্যে লোক পাঠানোর কোন কোন সংস্থা, এজেন্সি বা কোন কোন কার কার পারমিশন আছে, বা কে কে সঠিকভাবে সঠিক পন্থায় কাজ বিদেশে পাঠাতে পারে, কাজ দিতে পারে, বা তার মাধ্যমে গেলে আপনি প্রতারিত হবেন না, এটাকে ফাইন্ড আউট করা। এবং
তার কাছ থেকে বা তার প্রসেসিং, তার পরামর্শ শুনে বিদেশ যাওয়া, এইটা আগে আপনাদের নিশ্চিত করা শিখতে হবে। একজন লোক দেখালো বা একটা গল্প করলো, আপনি রাজি হয়ে গেলেন অমুক বিদেশে লোক পাঠাই, আপনি তার কাছে গেছেন, আজ পর্যন্ত সে কাউকে পাঠাইতে পারছে কিনা এই তথ্য নেন নাই, বা তার দ্বারা যারা গেছে তারা কি হ্যাপি আছে নাকি তারা প্রতারিত হয়েছে এই তথ্য নেন নাই। কিন্তু অমুক যে বিদেশে লোক পাঠাই, বাস আপনি টাকা পয়সা দিয়ে দিয়েছেন, প্রতারিত হয়েছেন। দোষটা কি কার? সরকারের না আপনার? কারণ সরকার তো বাড়ি বাড়ি যাই আপনাকে জোর করে ধরে নিয়ে যায় তুমি বিদেশ যাও বা তুমি এটা করো বলতে পারবে না। যারা বিদেশে যেতে ইন্টারেস্টেড তাদের জন্য সরকার ব্যবস্থা করেছে যে এখান থেকে তথ্য নিতে পারবে। আর আমাদের সমস্যা, যে কোনো কাজে আমরা সরকারকে আগে দোষাই, তারপরে সরকারি অফিস আদালতগুলোকে আমরা দোষী সাব্যস্ত করি, অন্য যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে। নিজের ভুলটা বা দোষটা কখনোই স্বীকার করতে আমরা রাজি না। এই মানসিকতা থেকে আমাদের বের হতে হবে। অ্যাকচুয়াল যার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে। আপনার করণীয় কি? আপনার কি কি করণীয়? আপনারা তো এর আগে প্রতারিত হয়েছেন ৩-৪ দেশ। এই যে তথ্যগুলো আমি এখন আপনার আমার কাছ থেকে শিখলেন বা জানলেন, এটা কি আগে জানতেন? ওপেন মাইন্ডেড বলেন, যে আমার খুশি করার জন্য না, আপনারা যে জানতেন কিনা? যদি আজ জানতেন তাহলে আপনারা এই যে ৪-৫ দেশে প্রতারিত হয়েছেন, হয়রানি হয়েছেন, আর এবার জানার পরে ভিসা পাইতে কয়দিন লাগলো? কয়দিন লাগলো আপনাদের? 20 দিন। 20 দিন। ভাগ তো আরো কম লাগছে, আর আগের থেকে আপনি কিছুটা আগাইছিলেন। তো বিষয়টা হচ্ছে, আপনারা যে কাজে যান না কেন, যে এই তথ্যপত্র যদি আপনাদের সঠিক থাকে, সঠিক জায়গায় যদি আপনি যেতে পারেন, ওই যে মাছ ধরি বড়শি দিয়ে, আর যে পুকুরে মাছ নাই সেই পুকুরে যদি 20 কেজি কাতলের একটা আপনি এলো এই দেন, ওই যে টোপ দেন, তো লাভ আছে। তাই একটা পুঁটি মাছ ভাবতে পারে, তার জন্য ছোট একটু ময়দা বা ইয়ে দিলে সম্ভব, ও 20 কেজির টোপকে খাইতে পারবে। আবার যেখানে মনে করেন যে 15 কেজির নিচে মাছ নেই, 15 ঘন্টা আদার টুকরো দিয়ে একটা ছোট বড়শিতে দিলেন, ওই মাছকে উঠাইতে পারবেন। অর্থাৎ কোন জায়গায় কি আছে, কার দ্বারা কি হবে, কার কি সামর্থ্য আছে, এটা জানতে হবে জেনে বুঝে। তাই আমরা বলি যে জেনে বুঝে বিদেশ যাব, লোভে পড়ে বা প্রতারণার শিকার হয়ে কারোর প্ররোচনায় পড়ে আমরা হয়রানি হব না, ক্ষতিগ্রস্ত হব না। তো আজকে থেকে আমরা যারা এই ভিডিওটা দেখবেন, তো আপনারা যেটুকু জানলেন, চেষ্টা করবেন কেউ বিদেশ যাওয়া সম্পর্কে যেতে চাইলে বা যাওয়ার উদ্দেশ্যে যদি ন্যূনতম যদি সে কনসার্ন থাকে বা যদি ইচ্ছা পোষণ করে, সর্বপ্রথম তাকে উপদেশ দেবেন যে তুমি আগে 202 টাকা খরচ করে বিএমইটি রেজিস্ট্রেশনটা করো, দেন 202 টাকা খরচ করে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হও পিডিওর জন্য। পিডিও ক্লাস করো 3 দিন করে, যা যা শিখলে তারপরে একটা ওভারভিউ করো, একটা তুমি একটা ফ্রেম তৈরি করো নিজের একটা, যে বিগত দিনে কি কি কাজ করেছো, আগামী দিনে টোটাল কি কি কাজ তোমার জানা আছে বা করতে পারবা। আর শারীরিক কন্ডিশন, ফিটনেস বা ওয়েদার, কোন দেশের কি তাপমাত্রা, কোন দেশে কেমন আর্দ্রতা, কোন দেশে কি পরিবেশ, ওয়েদার, সব কিছু হিসাব বিশ্লেষণ করে কেমন পরিবেশে থাকতে পারবা, তার উপর বেস করে 5টা কাজ সিলেক্ট করা, ওর উপর বেস করে 5টা দেশ নির্ধারণ করা। এবার কি হলো যে ওই 5টা দেশের ভিতরে আমি ভিসার জন্য চেষ্টা করলাম, এই দেশে এই একটা ভালো ভিসার অফার পাইলাম, চেষ্টা করলাম ওই বিষয়টা ধরার, দেন সেই বিষয়ের উপরে যাবেন। ইনশাল্লাহ আপনারা কখনোই প্রতারিত হবেন না। আর যার যে কাজ, তার কাছ থেকে সেই সেবাটা নেবেন। অন্যের কাছ থেকে নিতে গেলে কিন্তু সে একটু আপনাকে বেগ পাবে, তাই না? আবার আপনারা বিদেশ যেহেতু যাচ্ছেন, বিদেশ যাওয়ার পরে যদি কোনো সমস্যায় পড়েন, কার কাছে যেতে হবে, কোথা থেকে আপনারা এর এই অ্যাকচুয়াল যে সমাধান সেটা পাবেন, এটা আপনাদের জানতে হবে। যেমন বিদেশ যাওয়ার পরে যদি কোনো সমস্যায় পড়েন, ওই দেশে আমাদের যে বাংলাদেশি হাই কমিশনার আছেন বা বাংলাদেশি দূতাবাস যে আছে, সর্বপ্রথম আপনারা এই দূতাবাসের শরণাপন্ন হবেন, সেখানে চিঠি দিবেন, অ্যাপ্লিকেশন করবেন বা আপনার মনের কথাগুলো বলবেন। যদি কোনো সময় কোনো প্রতিষ্ঠানে দরখাস্ত বা চিঠি বা অ্যাপ্লিকেশন দেন, অবশ্যই 2টা কপি দেবেন। একটা ওখানে জমা যে দিয়েছেন, ওখানে যিনি রিসিভ করেছে রিসিভারের একটা স্বাক্ষর নিয়ে একটা চিঠি নিয়ে চলে আসবে। যদি আবার ওইটার কপি দেওয়া লাগে, হ্যাঁ আমি অমুক তারিখে দিয়েছিলাম, তার প্রমাণপত্র এটা, আপনার অফিসের সিল স্বাক্ষর সব আছে, আপনার অফিসের কর্মচারী বা কর্মকর্তা অমুক তার স্বাক্ষর আছে। তাহলে কি হবে,
যে আপনি অনেক বেনিফিট পাবেন, সুযোগ সুবিধা পাবেন, ওই ফাইলটা কখনো ধুলো পড়তে পারবে না, কারণ যেহেতু আপনার কাছে এভিডেন্স আছে ওইটা দ্রুত কাজ হবে। তাছাড়া দেখা যাচ্ছে যে আপনি যদি ওইটা অগ্রগতি ভালো নয়, ওই কাগজটা নিয়ে অ্যাটলিস্ট আবার যেতে পারবেন যে আমি অমুক সড়ক নাম্বার ধরে বা আপনাদের অমুক রেফারেন্সে হয়তো এত নম্বর আবেদনটা করেছিলাম, ওই এত নম্বর আবেদনটা, কারণ উনি যখন রিসিভ করেছে আবেদন নম্বর এত, এটা তো উল্লেখ করে দিয়েছে, তাই না? ওটা আপনার জানা থাকলো। আর ওটা না বলতে পারলে উনি কেমন এই টোটাল আবেদনের এইগুলো খুঁজে পাবে? না পারলে তিনি কি বলবেন যে আচ্ছা ভাই যেহেতু মিসিং হয়ে গেছে আপনি নতুন একটা আবেদন দেন। কারণ কি বলেন তো, কারণ আপনার কোনো প্রপার এভিডেন্স বা তথ্য নাই, এই জন্য কিন্তু এটা আপনাকে আবার করতে হচ্ছে। যে বারবার হয়রানি করছে তা না, আপনার ব্যর্থতা, আপনার ভুলও এখানে আছে। তো এই কারণে আমি বলবো যে সেক্ষেত্রেই করবেন। আর অবশ্যই ওয়েজনাস কল্যাণ বোর্ডের যে নাম্বার আছে, হটলাইন নাম্বার কতদিন দিয়েছি, তো ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে জানাতে পারেন। মন্ত্রণালয়ের নাম্বার আছে, জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসের নাম্বার আছে, বিএমডির নাম্বার আছে, সব ওয়েবসাইটে আপনারা পাবেন হটলাইন নাম্বার। তো সেগুলোতে আপনি মেল দিতে পারেন বা কমিউনিকেশনের জন্য ফোন দিতে পারেন বা যোগাযোগ করতে পারেন সেলসের মাধ্যমে। দেখবেন একটা উপায় না একটা উপায় হবে। তো চেষ্টা করব যে বিদেশে মাটিতে যাওয়ার পর যে কোনো ধরনের সমস্যা পড়লে, অথবা যদি কোনো এলাকার কোনো পরিচিত বা বিশ্বস্ত কোনো ভাই ব্রাদার থাকে, তাদের সাথে পরামর্শ করতে হবে ভাই এই সমস্যার ক্ষেত্রে কী করণীয়। ভালো কোনো সলিউশন না পারলে আরও কাউকে কারো শরণাপন্ন হন। বেস্ট আমাদের হাই কমিশনে যোগাযোগ করা, দূতাবাসে যোগাযোগ করা, সরকারকে অবগত করানো। কারণ সব কিছুর মূলে কিন্তু সরকার, মানে শেষ রক্ষা কবচ বলেন যাই বলেন সবই সরকার। আর সরকার আপনাদের এত কিছু করতেছে, তো অবশ্যই আমি বলবো যে এই বিষয়গুলো আপনারা মেনে চলবেন, ইনশাল্লাহ প্রতারিত হবেন না, হয়রানি হবেন না। যেহেতু এখন পর্যন্ত সব কিছু স্মুথলি হয়েছে, বাকিটা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটাও স্মুথলি বেরোবে, টিকিটটাও স্মুথলি আপনাদের সব কিছু হবে, যেতেও পারবেন। হয়তো আমি কাউকে বিদেশে লোক পাঠাতে পারবো না, বা আপনার কারণ আমি এখানে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কাট করে দিতে পারবো না। আমি সর্বোচ্চ দেখা যাচ্ছে যে আপনি বিএমটি রেজিস্ট্রেশন করলেন, আপনার পাশে বসে ভাই এইটাই এই নাই, আপনার হয়ে আপনি আমার পাশে বসলেন, আপনার চাবিটি দেখা দিলাম, পেমেন্টটা আপনার বিকাশ দিয়ে আপনি দিয়ে দিলেন। যেহেতু আমি এখানে আমার বিয়েতে দিব না, আপনাদেরটা দিয়ে দিতে হবে, তো এটা দিয়ে দিলেন, দিলে এই সুযোগ সুবিধাটা আপনারা পেলেন। আমি ট্রেনিংয়ে আপনার বাড়ির আশেপাশে যেটা আছে ভর্তি যেভাবে করে দিয়েছি এখানেও দিলাম। তাতে কী হলো, আপনারা থার্ড পার্টির কাছে যা লাগলো না, প্রতারিত হলেন না। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। কালকে আপনার যে বিষয়গুলো আপনি জানতে চাইছেন চেষ্টা করব কালকে ওই বিষয়গুলো জানানো। তো আজকের মতো বিদায়, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। বন্ধুরাও যারাও এই বিষয়গুলো শুনলেন বা যারা শুনবেন, আমি চেষ্টা করব যে আপনাদের ভালো কিছু পরামর্শ দেওয়ার, আপনাদের চাহিদা মোতাবেক। যদি আপনারা এখানে আরও কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেসেজ দিতে পারেন, কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন বা মেসেজের মাধ্যমে জানাতে পারেন, সরাসরি ফোন দিয়েও জানাতে পারেন আপনি কোন ধরনের রিলেটেড সমস্যায় পড়েছেন বা কী ধরনের প্রতিকার চাচ্ছেন। আমি তার কোথায় গেলে কি হয় আমার যতটুকু নলেজ আছে চেষ্টা করব না থাকলেও জেনে আপনাকে জানানোর। আর পাশাপাশি আপনারা যদি পারেন যে বিষয়গুলো আপনার জন্য উপকারী হলো বা সহায়ক হলো, যারা বিদেশ যাওয়ার পূর্বে এমন কেউ বিদেশ যাওয়ার প্ল্যান করতেছে তাদের কাছে সেই ধরনের তথ্যগুলো দিয়ে দেবেন, যেটা আপনি জানেন বা আপনি যে যার মাধ্যম দিয়ে আপনি প্রতারিত হন নাই, এই জিনিসগুলো জানার কারণে ওই তথ্যগুলো উপাত্তগুলো তাদেরকে দিবেন। দিলে কী হবে, আপনার আরেকটা ভাই সে প্রতারিত হলো না। আপনার 1 বছরের স্টাডি, তথ্য, উপাত্ত, অভিজ্ঞতা সব কিছু সে 1 মিনিটে পেয়ে গেল বা 10 মিনিটে পেয়ে গেল, 1 ঘন্টায় পেয়ে গেল, তাহলে তার কাজটা আরও ইজি হলো। তো এই ছিল আজকের মতো বিদায়। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।